আমরা যে ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিয়েছি না, এটা পর্যবেক্ষণ করতে ইন্ডিয়া থেকে একটা টিম আসতেছে। ওনার বাবাও শেখ মুজিবুর রহমান ৭৪-এ একটা জঘন্য একটা দুর্ভিক্ষ এই দেশকে উপহার দিয়েছিলেন। এই গান্ধী যে ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দিতে পারে, আমরা ভারতীয় বর্জনের ডাক দিতে পারবো না? টাকার দিকে তাকালে তো তার কথা তাসির হবে না। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই 4টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আপনাকে হেলিকপ্টার দিয়ে আমরা ওয়াজ মাহফিল করাবো এবং অগ্রিম কত টাকা দিতে হবে? মুফতি আমির হামজা হুজুর এমন একটা জবাব দিয়েছে যা শুনে অবাক হয়েছে সেখানকার মানুষ, এবং আপনিও অবাক হবেন। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ডক্টর রেজা কিবরিয়া অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠিন একটি বক্তব্য ব্যক্ত করেছেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বোরহান মাহমুদ ওনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল, যে ভারত থেকে বাংলাদেশ থেকে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা ভারতের পণ্য বয়কট করছে, যার কারণে নাকি বা ভারত থেকে বাংলাদেশে পর্যবেক্ষক আসতেছে এবং দেখার জন্য যে কেন তারা বয়কট করলো। এবং কি পিনাকি ভট্টাচার্যের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। মোট 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখে আসি। আমার অনেক ক্ষুদ্র ভ্রাতারা করছে আমি যেন বাংলাদেশের নারীদের ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, সালোয়ার কামিজ এগুলো না কিনতে বলি। সামনে তো ঈদের সময় তো হাঙ্কেনে মা বোনেরা এইসব কেনাকাটা করেন। একটা মজার কথা বলি, দুনিয়াতে যদি মাইয়া আর পুরুষের যুদ্ধ লাগে না, তাহলে কলে আমি মায়ের পক্ষ হয়ে যুদ্ধ করবো। তাই আমি বাংলাদেশের নারীদের কিছু কমবো না। ওনাদের প্রজ্ঞা হাঙ্কের পুরুষ মানুষের চাইতে বেশি, ওনাদের প্রতিরোধের ক্ষমতা পুরুষ মানুষের চাইতে বেশি। প্রমাণ চান দিমো? হ্যাঁ, ব্রিটিশ আসলো না, আমরা পুরুষেরা হাঙ্কের সব পোশাক বদলায় ফেললাম, স্যুট পরলাম, শার্ট প্যান্ট পরলাম, আলেমরা ছাড়া অবশ্য। কিন্তু দেখেন সব ধর্মের নারীরা শাড়ি কলে ছাড়ে নাই। আর এক্সাম্পল দেব, নারীরা হইতেছে সমাজের পাওয়ার হাউস। ওনারা ভাষা প্রিজার্ভ করেন। আমরা ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে তো, তাই না? সেজন্য তো মাতৃভাষা বলি। কারুশিল্প, হাতে বোনা কাঁথা, সোয়েটার, এমব্রয়ডারি, এটা প্রিজার্ভ করে কে? মায়েরা। আমাদের পুষ্টি কি হবে? আমাদের শরীর ক্যাঙ্কে করে বেড়ে উঠবে, আমরা সুস্থ থাকবো কিনা সেটা নির্ভর করে কার উপরে? নারীর উপরে। সে ঠিক করে রান্নার মধ্যে দিয়া। আমাদের সঞ্চয় থাকে নারীর হাতে। আপনার যখন হাত খালি, কোথাও টাকা পান না, তখন দেখবেন কোন এক গোপন সিন্ধুক থেকে সঞ্চয় বের করে নারীরা নিজেরা না খাইয়া সন্তানের স্বামীর মুখে খাবার তুলে দেন। সেই নারীকে আমি পরামর্শ দিব, সে দৃষ্টতাকে আমার করা উচিত। ওনারা জানেন ওনাদের কি করা উচিত। এটা শুধু আমাদের দেশেই না, সারা দুনিয়ায় করে। এই প্রসঙ্গে একটা জিনিস দেখাই দিই আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের, যারা আমার ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন যে পেইন্টিং এর বিষয়ে আমার ব্যাপক আগ্রহ আছে। আমি খুঁটায় খুঁটায় পেইন্টিং দেখি। ইউরোপ আমেরিকার প্রায় সব অরিজিনাল পেইন্টিং দেখেছি। এর মধ্যে আমার একটা বইও আছে পেইন্টিং নিয়ে। এই পেইন্টিংটা দেখেন, এটার নাম হইতেছে গ্লেনাস। প্যারিসে এই অরিজিনালটা আছে, মুজে দর্সেতে, ইংরেজ। এটা লেখা চিঙ্কা করে ফ্রেঞ্চে। এই মিউজিয়ামটা ইমপ্রেশনিস্ট পেইন্টিং এর কালেকশনের জন্য বিখ্যাত। আবার জিজ্ঞাসা না যে ইমপ্রেশনিজম কি, এটা একটা পেইন্টিং এর ধারা। যাদের পেইন্টিং দেখার শেখার ইচ্ছা আছে তারা দেখেন, শিখাই দেবো ইমপ্রেশনিজম কি, যেটুকু জানি আর কি, বেশি জানি না, অল্প স্বল্প। তবে এটা গেল ইমপ্রেশনিস্ট পেইন্টিং না। গ্লেনার মানে হইতেছে যারা শস্য খুঁটায়, ফসল কেটে নিয়ে গেলে যে শস্য দানা মাটিতে পড়ে, সেগুলো খুঁটায় খুঁটায় যারা সংগ্রহ করে তাদেরকে গ্লেনার বলে। আর এই কাজটাকে বলে গ্লেনিং। এখন পশ্চিমভাবে খুঁটানো হয় না, কারণ এখন শস্য তার এভাবে হাত দিয়ে কাটা হয় না, মেশিনে কাটা হয়। কিন্তু আমাদের দেশে সম্ভবত এখনো হয়। তবে এখনো পশ্চিমে চ্যারিটিতে গ্লেনিং বলে শব্দটা আছে। দোকানে, রেস্টুরেন্টে উদ্বৃত্ত খাবার ঘুরে ঘুরে চ্যারিটি গুলো সংগ্রহ করে। আমিও এই কাজটা করেছি এক সময়। এটাতে বলে কমিউনিটি গ্লেনিং। যাই হোক, এই যে গ্লেনার, এটা এই জায়গাটা কোথায় জানেন? জায়গাটা এখনকার প্যারিসে। এটা বিখ্যাত জায়গা, বারবেজ বলে। এখানে একটা মেট্রো স্টেশন আছে, বারবেজ হোসোশোয়া নাম। সেই সময় দরিদ্র ছিল, এখনো দরিদ্র এলাকা। আমি এলাকার কাছে থাকতাম এক সময়। তো এই ছবিতে খুঁটেছে কারা? মহিলারা। এরাই লাস্ট লাইন অফ ডিফেন্স যে কোনো সোসাইটি। একটা সমাজের সবচেয়ে কষ্ট সহিষ্ণু অংশ হচ্ছে মহিলারা। বাংলাদেশের গ্ল্যানার দেখবেন, দেখেন আমার এই ছবিটা যখন দেখি না, শতাব্দীর আগে আঁকা একটা ছবির সাথে মিলাই, তখন সারা দুনিয়ার নারীদের প্রতি শ্রদ্ধা আমার মাথা নুয়ে আসে। হাজার হাজার বছর ধরে কি মমতায় তারা আমাদের জন্মই দেন না, লালনও করেন। তাই আমার ক্ষুদ্র ভ্রাতারা, নারীদের সম্মান করতে হবে। শুধু তাই না, নারীদের রক্ষা করতে হবে। যেই সমাজে নারীরা সম্মানিত, সেই সমাজ তত শক্তিশালী, মাথায় রেখেন। তো আমি নারীদের এই বয়কট নিয়ে কি করতে হবে সেটা নিয়ে কিছু বলবো না, তবে একটা জিনিস দেখাবো। আমি মাসুদ কামালের সেই ভিডিওটা রেফারেন্স দিয়েছিলাম না, মনে আছে না? যে সে যে ওনারা গালিগালাজ করেছিল ইন্ডিয়ানরা, সেটা উনি কম্পাইল করেছিলেন। এটা একটা খুব ভালো কাজ করেছিলেন উনি। ইন্ডিয়ানরা বাংলাদেশকে কি চোখে দেখে সেটার একটা খতিয়ান উনার সেই ভিডিওতে পাওয়া যায়। আপনি যদি সেই কমেন্টগুলো অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে ইন্ডিয়ানরা মনে করে বাংলাদেশে ডাক্তার নাই। হ্যাঁ, বলে যে ডাক্তার বানান না কেন নিজেরা। মনে করে ইন্ডিয়া থেকে খাদ্য না আসলে, খাবার না আসলে আমরা দুর্ভিক্ষ মরে যাবো। ইন্ডিয়ার কাপড় চোপড় না আসলে আমরা ন্যাংটা হয়ে থাকবো। শুধু তাই না, এই কমেন্টটা দেখেন। সে বলতেছে
ইন্ডিয়ান স্যানিটারি ন্যাপকিন না আসলে নাকি আমাদের মা বোনেরা ওই কয়দিন তেনা ব্যবহার করে। চিন্তা করছেন, আমাদের ওটা রীতিমতো পশুর পর্যায়ে নামায় আনছে। যাই হোক, বাংলাদেশে কমপক্ষে 1 ডজন স্যানিটারি ন্যাপকিন আছে। এই যে জয়া, সেনোরা, ভেনাস, ফ্রিডম, সোয়া, অনন্যা, ফ্যাক্টাস, বিজয়িনী, কানিজ, সেফটি, ফেমিনা, ইচ্ছে, এলা, বৌরানী। এর মধ্যে আছে পাট দিয়া তৈরি, কচুরি পেনা দিয়া তৈরি, ঝুট কাপড় দিয়া তৈরি পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন। কলা গাছের রাজ দিয়া স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে সুয়েটের এক ছাত্র। বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিনের বাজার বড় হইতেছে, উদ্যোক্তারা আগে আসবেন, আপনারা এখানে ইনভেস্ট করেন, ভালো মার্কেট পাইবেন। এবার ইন্ডিয়ান গুলো দেখাই দিই, মানে যেগুলো আমরা নিমু না আর কি। হুইসপার তো ছিলই, এই যে সোফি, অ্যান্টিব্যাকটেরিয়া, পিসেফ, কটেক্স, এগুলো নাকি বেশি পপুলার ঢাকায়। আমি কিছু বলবো না, আমাদের মা বোনদের প্রজ্ঞার সিদ্ধান্ত আমার পূর্ণ আস্থা আছে, ওনারাই সিদ্ধান্ত নেবেন শুধু স্যানিটারি ন্যাপকিন কেন, ইন্ডিয়ান পোশাক ওনারা আর ব্যবহার করবেন কিনা। আমি আমার একটা নিজের কথা বলি। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, ছাত্রদের মিছিলে এর সাথে পুলিশ হামলা করছে, ছাত্রীদের পুলিশ পিটাতে, ছাত্রীদের পুলিশ পিটাইতেছে, ছাত্রীদের গায়ে কেউ হাত তুলতে পারে আর পুলিশ এভাবে ছাত্রীদের পিটাইতে পারে, ওইটা ওই সময় আমাদের চিন্তায় ছিল না। ওই ছবি নিশ্চয়ই অনেকেই দেখছেন, কি প্রতিক্রিয়া হয়েছে আমি জানি না, কিন্তু আমি সেদিন শপথ নিয়েছিলাম এর সাথে তোমার শেষ দেখা ছাড়বো, শেষ দেখা ছাড়ছিলাম। আমার গালাগালি করে অনেকে, অনেক কটু কথা বলে, আমি গায়ে মাখাই না। কিন্তু আমাদের নারীরা স্যানিটারি ন্যাপকিন ইন্ডিয়া না পাঠাইলে তেনা ব্যবহার করে, এই বক্তব্য আমার মাথায় থাকবে। আমি নিজের অপমান ভুলে যেতে পারি, কিন্তু বাংলাদেশের নারীদের অপমান ভুলবো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটা আমার মাথায় থাকবে। হাসিনার পতন হইয়া গেল, আমি অপমান ভুলবো না। বাংলাদেশ একদিন মুক্ত হবে। আমরা প্রত্যেকদিন ভারতের উদ্ধত্তের জবাব দিচ্ছি, ভারতীয় পণ্য বয়কট করি। আমরা লড়াই করতে করতেই দেশীয় শিল্পকে বিকশিত করে চলবো। ওদের ড্যাডি অফ দ্য নেশন যে এই গান্ধী যে ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দিতে পারে, আমরা ভারতীয় বর্জনের ডাক দিতে পারবো না? আমরা তো কোনো প্রেজুডিস থেকে, ঘৃণা থেকে ডাক দিই নাই, আমরা ডাক দিছি খুব স্পেসিফিক কারণে। কিসের স্পেসিফিক কারণ? আবার বলি, ভারত আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে আসতেছে সেই 2008 সাল থেকে। দীর্ঘদিন শেখ হাসিনার বর্বর ফ্যাসিস্ট শাসনকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকায় রাখছে। আমাদের ভোটাধিকার, মানবিক অধিকার, নাগরিক অধিকার হরণ করছে। দেশটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। আমাদের লাখ লাখ বাংলাদেশিকে দেশ ছাড়া করছে, হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে গুম করছে, হত্যা করছে, জেলে কোনো জায়গা নাই বিরোধী নেতাকর্মীদের ঠেসা পড়াইছে, দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, পুলিশ দিয়ে যাকে খুশি তাকে তুলে নিয়ে যায়, তারপর টাকা দাবি করে, বলে গ্রেপ্তার করছে জায়গায় তার স্ত্রীকে শুইতে হবে তাদের সাথে। এটা দেশ একটা, এটা একটা রাষ্ট্র। ও ইন্ডিয়া দাদা বাবুরা আমি বানাই বলি নাই, এই যে দেখো। আমার এই বাচ্চাটা নিয়ে সহকারে স্যারেদের পায়ে ধরাইছি, ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে যে আপনি আমাদের খুশি করেন তাহলে আমরা ছেড়ে দিব। আপনি এত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, আপনি এত দেখতে এত সুন্দর, মানে এগুলো আর কি বাজে প্রস্তাব যে আমাদের সাথে আপনি থাকেন, আমি আপনাদের স্বামীরা ছেড়ে দিব। আপনারা অনেকেই জানেন যে আমি জিম করি দীর্ঘদিন থেকে। আমি দেশে থাকা গেলে বডি বিল্ডিং কম্পিটিশন গুলোর সাথে যুক্ত থাকতাম। ফারুককে আমি দেখছি, চিন্তাম। এই ঘটনা আমাকে স্তব্ধ করে দিচ্ছে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীলে বেঁধে রেখে গণধর্ষণ করে তার স্ত্রীকে, আবার ঠোলা বলে ফারুকের স্ত্রীর অভিযোগ মিথ্যা। আপনারাই বলেন, কোন নারী কখনো এইভাবে নিজের নিয়ে বলতে পারে? কতখানি অসহায় হইলে এই কথাটা বলে। আর নিরাপরাধ ফারুকের যে ঠোলা ধরছে, তাদের হেফাজতে যে পিটায় মারছে, এটা তো মিথ্যা না? ঠোলারা কেমন জাউরা দেখছেন। 2 জেনারেশনের খানদানি জাউরা ছাড়া পুলিশে কেউ যায় না বাংলাদেশে। পুলিশ গড়ের লোগোতে নৌকা আছে, এই শেষে পুলিশে জাউরা খেতাব দেওয়া হইলো। ওদের লোগোর উপরে যেটি নৌকা আছে না, ওটা বড় করে দেখান, তারপরে সিল মেরে দেন ঠকাস করে। আপনারা জানেন কিনা জানি না, ঠিক একই ধরনের ঘটনা আখতারুজ্জামান ইলিয়াসের সিলেকোঠা সেপাই উপন্যাসে আছে। ওই যে মানে স্বামীরা বাইন্দা রেখা বউরে নিয়ে চলে যায় হোস্টেলে। এই সিলেকোঠা সেপাই উপন্যাসটা আসলে তৈরি হয়েছিল যে কেন আমরা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। এখানে নায়ক হচ্ছে হাড্ডি খিজির, একজন বেবি ট্যাক্সি চালক। খিজির এত শুকনা পাতলা, তাই হাড্ডি খিজির। তো হাড্ডি খিজিরের বেবি ট্যাক্সিতে এক দম্পতি উঠছে, নববিবাহিত দম্পতি উঠছে। নাজিমউদ্দিন রোড থেকে ইন্দিরা রোডে যাবে। তো গাড়িতে তুলে নেয় তারা। এখন স্বামী স্ত্রী, নবপরিণীতা স্বামী স্ত্রী, তারা যে সমস্ত কথাবার্তা বলতেছে সেগুলো হইতেছে। তারপরে এই রেসকোর্স মানে রমনার ওইখানে ইয়েটা থামায় কয়েকজন, অস্ত্র নিয়ে কয়েকজন বেবি ট্যাক্সিটারে থামায় এবং মহিলাটাকে তুলে নিয়ে যায় এবং বলে যে বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যেই আমরা কুইক সেরে দেবো, বুঝছে? তো ওই লোকটা যে ওর হাজব্যান্ড, ওই মেয়েটার হাজব্যান্ড, ওটা ছিল সেকশন অফিসার, সেক্রেটারিয়েটে কাজ করে। তো খিজির বলে যে চলে। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এবং তার কথাগুলো শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো 2 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, মুফতি আমির হামজা হুজুরের বক্তব্যটি বা ভিডিওটি, এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। তো 2 নম্বরে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো ডক্টর রেজা কিবরিয়া। তিনি কি বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, এবং তার বাবা শেখ মুজিবুর রহমানের নাকি একসময় বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। চলুন তার মুখ থেকে শুনলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন শুনে আসি। ওনার বাবাও শেখ মুজিবুর রহমান 74-এ একটা জঘন্য একটা দুর্ভিক্ষ এই দেশকে উপহার দিয়েছিলেন। তারা না খেয়ে আছে, তাদের বাচ্চাদেরকে তারা খাবার দিতে পারে না রাত্রে। আর তারা শুনে যে আমাদের দেশ নাকি কানাডা হয়ে গেছে, সিঙ্গাপুর হয়ে গেছে, তারা এগুলো শুনে তারা মানে তাদের ক্ষুধাকে সরকার বিদ্রুপ করে যে আমরা তো সিঙ্গাপুর হয়ে গেছি। ঠিক আছে, সিঙ্গাপুর হয়ে গেছে, একজন মন্ত্রী নাকি বলেছে।
কিন্তু যতদূর আমি জানি সিঙ্গাপুরে দুর্ভিক্ষের কথা বলে না, যেটা প্রধানমন্ত্রী এখন এবার বলেছেন যে একটা দুর্ভিক্ষ হতে পারে বাংলাদেশে। মনে রাখবেন, ওনার বাবাও শেখ মুজিবুর রহমান 74-এ একটা জঘন্য একটা দুর্ভিক্ষ এই দেশকে উপহার দিয়েছিলেন, যেখানে প্রায় 20 লক্ষ লোক প্রাণ হারিয়েছে ক্ষুধায়, না খেয়ে। এবং ওই জিনিসটা মানুষ ভুলে যায় যে আওয়ামী লীগ সরকারের পতন যখন ঘটেছিল, আওয়ামী লীগেরই ঘটিয়েছিল, এবং দেশের মানুষ কতটুকু ঘৃণা করে তখন আওয়ামী লীগের নেতৃত্বকে, সেটা থেকে আন্দাজ করা যায় যে জানাজায় কতজন গেছিল সেটা আপনারা জানেন, 9 জন। এবং আপনারা জানেন যে শহীদ জেনারেল জিয়াউর রহমানের জানাজায় ছিল 9 লক্ষ লোক, একটু তফাৎ ছিল। এই ভালোবাসার একটা কারণ আছে, সততা এবং দেশপ্রেম আমাদের জনগণ বুঝে। এবং আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে কিছু মানুষকে সবসময় ঠকানো যায়, সব মানুষকে কিছুক্ষণের জন্য ঠকানো যায়, কিন্তু দেশের সব মানুষকে সবসময় ঠকানো যায় না। এব্রাহাম লিঙ্কন এই কথাটা বলেছিল, এবং আওয়ামী লীগ এই কথাটা ভুলে গেছে বলে এখন এই বিপদে তারা পা দিচ্ছে। 7 তারিখ হলো আওয়ামী লীগের মরণ ঘণ্টা। আপনারা দেখেন জনগণ কিভাবে এদেরকে প্রত্যাখ্যান করে, আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ সুযোগ্য নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয় না, এই হলো একটা আজব দেশ। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন ডক্টর রেজা কিবিরের বক্তব্য। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। বোরহান মাহমুদ, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে অনেক নেতাকর্মীরা, এবং কি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেছে, সেটা আমরা দেখেছি। তো অবশেষে ভারত থেকে বাংলাদেশে পর্যবেক্ষক আসতেছে, আর এই বিষয়টি নিয়ে নাকি বোরহান মাহমুদকেও একজন ফোন করেছে বা নক দিয়েছে। চলুন শুনে আসি তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যে ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিয়েছি না, এটা পর্যবেক্ষণ করতে ইন্ডিয়া থেকে একটা টিম আসতেছে, দেখতে যে কেমন বয়কট চলতেছে বাংলাদেশে। যারা আসতেছে তাদের মাঝ থেকে একজন আমাকে বলছে, আমাকে ইনি অনেকদিন ধরেই নক দেয়, বিভিন্ন মেসেজ করে মেসেঞ্জারে, আমি আসলে খেয়াল করি নাই। তো হুট করে আজকে ভাবলাম যে কথা বলি, কল দিয়েছিল, অনেকক্ষণ কথা বললাম। যাই, সে একদম আমাদের এই প্রধানমন্ত্রী পন্থীর, সমস্যা নাই, তারা আসবে খোঁজ খবর নিতে। তারা বিশ্বাস করে না যে পণ্য বয়কট চলতেছে বাংলাদেশে। তো আপনারা যে পণ্য বয়কটটা ডাক দিয়েছেন, এটা কাজে দিচ্ছে ভাই, নিজেদের জায়গা থেকে আরো সোচ্চার হন। আর একটা কথা হচ্ছে, এভাবে চলতে থাকলে কতদিন এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে বা ইন্ডিয়া কতদিন টিকিয়ে রাখতে পারবে বলেন তো? কথাগুলো বলবো, তার আগে আমি কিছু কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেটা হয়েছে যে আসলে আমরা রুচির কোন লেভেলে চলে গেছি। আচ্ছা, আপনার কাছে মনে হয় মানুষ বইটা কেন পড়ে? আমি অনেক বিভিন্ন সোর্স থেকে আমি বই সংগ্রহ করি, আমি বই পড়ি। বই পড়ে মানুষ কি অর্জনটা করে? জ্ঞান অর্জন করে। এটাই তো, জ্ঞান অর্জনের জন্যই তো মানুষ বই পড়ে, না অন্য কিছু শিক্ষার জন্য বই পড়ে মানুষ। তো আমার কাছে এই জিনিসটা খুবই জাতি হিসাবে লজ্জিত যে আসলে বাংলাদেশের নাগরিক আমি, যেগুলা দেখতে হবে কখনো চিন্তা করি নাই। সেটা হয়েছে, মানুষ বই মেলাতে কেন যাবে? বড় বড় লেখকের বই কিনবে, এটাই তো, বই সংগ্রহ করবে, বই পড়বে, জ্ঞান অর্জন করবে, এটার জন্যই। কিন্তু সাবরিন নাকি আর নাম, সাবরিনা ডক্টর, উনি জেলে গিয়েছিলেন কেন? উনি জেলে গিয়েছিলেন হচ্ছে, উনি করোনার সময় করোনার রিপোর্টে 2 নম্বরই করছিল, টিকা বিক্রি করছিল, বিভিন্নভাবে দুর্নীতি করছিল। দেখেন, সারা পৃথিবীতে যখন করোনা নিয়ে সিরিয়াস ছিল পৃথিবীর প্রতিটা দেশ, অর্থনীতিতে কিভাবে একটা ধাক্কা দিছে না করোনা, আর এই করোনা দিয়ে বাংলাদেশের দুর্নীতি করছে। আমেরিকার টিকা ফ্রি দিচ্ছে, সেই টিকা আবার বিক্রি করছে, ভুল রিপোর্ট দিচ্ছে বিভিন্ন ভাবে। যদিও এটা বাংলাদেশে নর্মাল হয়, ভুল যদি রিপোর্ট চান ওটা করে দিবে, এটা তো হয়, এটা অ্যাভেলেবেল। কিন্তু এতবার দুর্নীতি করার পরে সে জেলে বসে একটা বই লেখছে, সে বইটা আবার বিক্রি করার জন্য একটা স্টল খুলছে 21 বই মেলায়। ভাই, আমরা কোথায় আছি? কতটা কি বলবো আপনারা, আমাদের লজ্জাটা কি আসলে হবে না? আমরা কেমন জাতি হয়ে যাচ্ছি রে ভাই, কেমন জাতিতে পরিণত হচ্ছে আমরা, যে মানুষ জ্ঞান অর্জন, তার লেখালেখি মানুষ কি শিখবে, কিভাবে দুর্নীতি করতে হয় সেটা শিখবে। আর যে মুস্তাক নাকি আরেকজন, আচ্ছা সে বিয়ে করছে, তার বিয়ে করার রাইট আছে, এটা স্বাভাবিক। ভাই, তুই বিয়ে করছিস, তোর বউ নিয়ে তুই সংসার কর। আপনি যে বইটা লেখছেন, প্রেম কাহিনী নিয়ে বই লেখছেন, এটা দেখে মানুষ কি শিখবে? আপনি তো ইয়াং যুবকদের ভাত মারতে আসছেন রে ভাই। হ্যাঁ, আপনাদের যদি নিজেদের প্রচার করতেই হয়, আপনারা নিজেরা ইউটিউব আছে, ফেসবুক আছে, নিজেদের প্রচার করেন। আপনাদের বই বর্তমান মানুষ, বাচ্চারা বই পড়তে চায় না। বই পড়া হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আমি মনে করি। আপনি কিভাবে দেখেন আমি জানি না, বই পড়া হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এই বই পড়া। আপনি কিভাবে দেখবেন আমি জানি না, বর্তমান মোবাইল ল্যাপটপের যুগে বই মানুষ পড়তে চায় না। এই বইটা মানুষ পড়বে কি দিয়ে পড়বে বলেন? আপনার বইটা কি জন্য পড়বে? আপনি মেয়েদের প্রেম শেখাবেন যে কিভাবে 70-80 বছর বয়সে একটা লোকের সাথে প্রেম করতে হয়, এটা শেখাবেন? হ্যাঁ, কতটা নির্লজ্জ জাতিতে পরিণত হইতেছি আমরা। না, কথা তো, আমি এটা ভালো লাগছে, কিছু যুবক দেখলাম প্রতিবাদ করে তাদেরকে বের করে দিচ্ছে, এটা ভালো লাগছে, দ্যাটস গুড।
এটার প্রতিবাদ এখানে করা উচিত। প্রতিবাদ শুধু এই জায়গাতে করলে হবে না, যেমন সব জায়গাতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আপনাকে মনে ভুলে যাইতে হবে আপনার বাপ দাদার যে শাসনটা, ওটা ভুলে যাইতে হবে। আমি টু বি অনেস্ট বলতেছি, আমাদের যে জেনারেশনটা এখন আছে, আমরা যারা 20 থেকে 25 বছর বয়সে আছি, এরাই আগামী বাংলাদেশকে সুন্দরভাবে করবে, চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ যারা বাপ দাদা এখনো যারা আছে, যে আপনার বাবা রাজনীতিতে আছে, এদের দ্বারা ভালো কিছু হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এদের ভিতর প্রতিহিংসাটা বেশি, কিন্তু আমাদের এই জেনারেশনকে প্রতিহিংসা ঢোকাই দিছে এই সরকার। তারপর আমাদের এই প্রতিহিংসা থাকবে না, বিকজ আমরা জানি কিভাবে একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা আমরা জানি। আমি তো স্বপ্ন দেখি যে অ্যাটলিস্ট আমাকে যদি আল্লাহ সেভাবে সুযোগ দেয়, আমি আমার এলাকাতে কাজ করবো, আমি আমার গ্রামে কাজ করবো, এটা আমি স্বপ্ন দেখি। তো আমার মতো কোটি কোটি তরুণ এই স্বপ্নটাই দেখে যে আমিও দেশের দায়িত্বে আসবো, দেশটাকে এমন ভাবে করবো। কিন্তু বাপ দাদার জন্য তো পারতেছি না রে ভাই, এই বাপ দাদা তো বাধা হয়ে দাঁড়াইছে। এই কথাগুলো আপনাদের জায়গা থেকেই বলতে হবে, আরো সোচ্চার হইতে হবে, প্রতিটা সেক্টরে এভাবে প্রতিবাদ করতে হবে। যেমন গতকালকে আমার একটা বড় ভাই ইন্ডিয়াতে গেছে, তো পোস্ট করছে যে একটা নিজস্ব কাজে অথবা ব্যবসায়িক কাজে গেছে। তো আমি ওনাকে কমেন্ট করছি, যেহেতু আমার গ্রামের ভাই, ওনাকে বেশি কিছু বলতেও পারি নাই, ওনাকে আমি কমেন্ট করছি যে ভাই আমরা ইন্ডিয়া বয়কট করছি, ইন্ডিয়া যাবো না, এরকম ভিডিও কখনো দেওয়া হবে না। তো এই কথা বলার পরে তো উনি আমাকে বলছে যে আমি বাংলাদেশে ভালো চিকিৎসা পাই নাই, হ্যান ত্যান, বাংলাদেশ কখনো ভালো হবে না। ওনাকে আমি বলছি যে ভাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, তারপরে চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। আর দুর্নীতি মুক্ত করতে হলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে হটাইতে হবে। বাংলাদেশকে প্রথম ইন্ডিয়া মুক্ত করতে হবে, তারপরে বাংলাদেশের সব থেকে বড় যে ইন্ডিয়ান প্রোডাক্ট তাকে বাতিল করতে হবে, তারপরে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা সবকিছুই সুন্দর হবে। বিকজ আমরা এই জেনারেশন সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো। এটাই এখন ইন্ডিয়া আসলে কতদিন এই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে, কতদিন রাখবে? দেখেন, একটা জাতির বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়ার অনেক বড় একটা স্বার্থ বাংলাদেশে, অনেক বড় একটা স্বার্থ, আপনি যাই মনে করেন, বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস বাংলাদেশে। একটা জাতির বিরুদ্ধে গিয়ে কখনো, জেনুইনলি বলতেছে, একটা জাতির বিরুদ্ধে গিয়ে কখনো আপনার ইন্ডিয়া এত বোকা না যে পুরো জাতি যার বিরুদ্ধে, যে লোকটাকে পছন্দ করে না, তাকে সমর্থন করে ইন্ডিয়ার জনপ্রিয়তা হারাবে। দেখেন, ইন্ডিয়ার বাংলাদেশের জনগণের সামনে হিরো হওয়ার একটা অপশন ছিল। বাংলাদেশের জনগণের কাছে ইন্ডিয়া হিরো হয়ে থাকতো যদি এই যে একটা দামি নির্বাচন হলো, এই নির্বাচনের সাপোর্ট না করতো, বাংলাদেশের জনগণের কাছে হিরো হয়ে থাকতো ইন্ডিয়া। আমি আমার নিজের কথা বলি যে আমি নিজে প্ল্যান করছিলাম যে আমি চেন্নাইতে ট্রিটমেন্ট করাতে যাবো। আপনারা তো জানেন আমার একটু মাথা ব্যথা করে, এটার জন্য আমি আর আমার একটা বড় ভাই, এটা আমার 6 থেকে 7 মাস আগের প্ল্যান ছিল। কিন্তু নির্বাচনের পরে তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি, আমি হয়তো ব্যাংককে যাবো অথবা অন্য কোনো দেশে যাবো চিকিৎসার জন্য। হ্যাঁ, এটা আমি প্ল্যান করছি। তো প্রিয় দর্শক, আমরা প্রায় ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। মুফতি আমির হামজার ভিডিওটি দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন মুফতি আমির হামজার ভিডিওটি দেখে আসি। আমি আর ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আমি যতটুকু জেনেছি বা দেখেছি, আজকেও আমার সামনে কয়েকটা মাহফিল আপনি দাওয়াত কবুল করেছেন। আপনাকে আমার সামনে অনেকে টাকা দিতে গেছে, আপনি নেন নাই, এবং আপনাকে হেলিকপ্টারের অফার দিচ্ছে, আপনি হেলিকপ্টারে চড়বেন না বলে ফোন করেছেন যে আমি বাসে যাব। এইটা দৃষ্টান্ত। আসলে আপনি কি কোনো টাকা দাবি করেন, নাকি আপনি টাকা ছাড়াই মাহফিলে যান? যদি ছোট্ট করে একটু বলতেন। এটা তো আমার দিনের দায়ী ছাড়া ইখলাসের সাথে যারা কাজ করবে, টাকার দিকে তাকালে তো তার কথা তাসির হবে না। আমার উদ্দেশ্য থাকবে মানুষ হেদায়েত পাবে। আমি যদি দুনিয়াদার হয়ে যাই, মানুষ হেদায়েত পাবে। সুতরাং টাকা পয়সা তো এমনি মানুষ দেয়, আর একটা মানুষের চলতে কয় টাকা লাগে? সুতরাং যা দেয় ওই বেশি হয়ে যায়। টাকা পয়সা আমি ওইভাবে আগের থেকে তো নেই না, আর আমার তো তেমন ডিমান্ড চাহিদা কিছুই নেই। কেউ যদি নাও দেয় অসুবিধা নেই, আমার তো 300 টাকাও দিয়েছে, অথচ আমার 280 টাকা খরচ হয়ে গেছে রাস্তায়, 20 টাকা ছিল। এই হিসাবে সেই 12-13 সালের দিকে, যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম বিশ্ববিদ্যালয়ে। এখন মানুষ যা দেয় এ হয়ে আরো বেশি থাকে। সুতরাং আমার যা আছে, বাবার যা আছে, আমার চলার মতো আছে, আমার টাকা পয়সা নেওয়া লাগবে না। মানুষ ইখলাসের সাথে যেটা দেয়, হাদিয়া নেওয়া সুন্নাত এই হিসাবে নেওয়া হয়। আর আসলে বিশেষ করে আমার বেশিরভাগ টাকা এখন আমার দিনের জন্য। আমি একটা মাদ্রাসা বানানোর চেষ্টায় আছি আমার মায়ের নামে, ওখানেই বেশি খরচপাতি হয় বা করবো, সামনে যতগুলোই আছে। সেই জন্য আমি আরো যারা আছে বাংলাদেশে হাজারো দিনের দায়ী, আমার নিজের পক্ষ থেকে, আমার ইমান থেকে বলবো, এভাবে ডিমান্ড করা তো জায়েজ না বা জোর করে নেওয়া। আপনারা এই দিক থেকে ফিরে আসবেন আশা করি। যে যা দেয় ইখলাসের সাথে পালন করেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আমার আর শেষ প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন এবং অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন। আসলে যখন একটা মাহফিল ক্যান্সেল হয়, আপনার মনের ভিতরে কেমন লাগে? না, মাহফিল ক্যান্সেল হলে তো সমস্যা হয় যারা আয়োজন করে তাদের বেশি। অনেকে না বুঝে এটা কাজ করে, না বুঝে বাধা দেয়। আমি তো কোরআনের কথাগুলো
ইনডাইরেক্ট না বলে ডাইরেক্ট বলা হয় তো বেশি, এই কারণে অনেকে না বুঝে বিরোধিতা করে। তাদেরকে বলবো আপনারা বিরোধিতা না করে পুরাটা শোনেন। 1.5 মিনিট 2 মিনিট অনেকে শুনে উল্টাপাল্টা মন্তব্য করে, পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনতে আশা করছি সামনে এটা আর হবে না। এরপরও যারা বাধা দেন তারা কোরআনে বাধা দেওয়ার নামান্তর এগুলো করবেন না, আশা করছি আপনারা বিরত থাকবেন। আমার দায়িত্ব দিন প্রচার করা, আমি খালি হাতে এসেছি, খালি হাতে আবার আল্লাহর কাছে যাওয়া লাগে। প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজার এই ভিডিওটি আসলে অত্যন্ত সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। আর সাড়া ফেলারই কথা, বর্তমানে কিন্তু কন্ট্যাক্ট ছাড়া বক্তা পাওয়া খুব কঠিন। বড় ধরনের বক্তাকে আপনি দাওয়াত দিতে গেলেই তাকে আগে অগ্রিম টাকা দিতে হবে। যাই হোক, আসলে সে বিষয়ে বলতে চাচ্ছি না, বললে কি বোধ হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তবে মুফতি আমির হামজার এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। তো পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।